আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আলোচনা করব যে দেখেন কিভাবে এই সুদখোর মহাজন ইউনূস বাংলাদেশের মানুষের মধ্যে নিজেদের মধ্যে একটা চিরস্থায়ী গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছে। কিভাবে লাগিয়ে দিয়েছে? মার্কিন প্রেসক্রিপশনে সে কিভাবে এই দেশের জনগণের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছে, আসুন সেটা দেখি। আর কেন বা গৃহযুদ্ধ লাগাচ্ছে এটাও একটু বিশ্লেষণ করেন এই ভূমিকাতে প্রথমে, যে কেন সে গৃহযুদ্ধটা লাগাচ্ছে। আসলে বেসিকলি একটা দেশে যখন গণতন্ত্র থাকে বা কোনো সরকার, নির্বাচিত সরকার থাকে, শক্তিশালী সরকার থাকে, তখন ওই দেশের মধ্যে অন্য কোনো পরাশক্তি এসে নাক গলাতে পারে না। ধরেন আপনার পরিবারের কথাই চিন্তা করেন, ধরেন আপনার পরিবারের সকল ভাই বোনদের মধ্যে একটা ভালো বন্ধন আছে, অটুট বন্ধন আছে, তাহলে কিন্তু আপনার পরিবারে এসে আর কেউ বিচার করতে পারবে না, কোনো ঝামেলা পাকাতে পারবে না। একইভাবে একটা দেশে যখন একটা ভালো শক্তিশালী সরকার থাকে, তখন ভিনদেশীরা এসে এখানে কেউ নাক গলাতে পারে না। আবার আপনার পরিবারে যখন ভাই ভাইয়ের মধ্যে যখন দ্বন্দ্ব হয়, তখন কিন্তু পাশের বাড়ির বা পাশের গ্রামের সর্দাররা, মাতবররা এসে বিচার করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। একইভাবে দেশের মধ্যে যখন নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে, তখন বিদেশি শক্তিগুলো, পরাশক্তিগুলো এসে নাক গলাতে পারে এবং তাদের কর্তৃত্ব, তাদের যে উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করতে পারে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ট এই সুদখোর মহাজন ইউনূস কিভাবে আমাদের দেশের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে চিরস্থায়ী দ্বন্দ্ব লাগাচ্ছে, যেন মার্কিন যুক্তরাষ্ট্র এসে এখানে কর্তৃত্ব করতে পারে, মিলিটারি বেস করতে পারে, সাপ্লাই চেইন করতে পারে, এগুলো কিভাবে করতে পারে, মানবিক করিডোর করতে পারে, জাতিসংঘের স্থায়ী মিশন করতে পারে। সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে ইউনূসকে এখানে পাঠিয়েছে এবং ইউনূসকে দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা চিরস্থায়ী দ্বন্দ্ব সৃষ্টি করছে, যাতে কখনো বাংলাদেশ যেন আর উঠে দাঁড়াতে না পারে। দেখুন কিভাবে চিরস্থায়ী দ্বন্দ্বগুলো লাগাচ্ছে, আপনারা একটু দেখুন। হ্যাঁ, ধরেন যে আপনারা দেখেছেন যে বাংলাদেশের স্বাধীনতা 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পরে যত রাজনৈতিক দলে আসছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি রাজনীতি, কেউ কিন্তু ধানমন্ডি 32 নম্বর কিন্তু বঙ্গবন্ধুর বাড়িটি কিন্তু ভেঙে দেয়নি। পক্ষান্তরে আওয়ামী লীগও কিন্তু জিয়া রহমানের বাড়িঘর ভেঙে দেয়নি বা এরশাদের বাড়িঘর ভেঙে দেয়নি, ইভেন কি জামাতের নেতাদের, যুদ্ধাপরাধীদের বাড়িঘরও কিন্তু ভেঙে দেয়নি, গোলাম আজমের বাড়ি কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দেয়নি। তার মানে হচ্ছে এখন ইউনূসকে দিয়ে এই কাজটি করানো হয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে যখন আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় আসছে, তখন দেখা গেছে কি আওয়ামী লীগের যে সংক্ষুব্ধ ব্যক্তিরা, যারা বঙ্গবন্ধুকে একদম তারা আদর্শ হিসেবে মনে করে, তারা স্বভাবতই শেখ হাসিনার কথা না শুনে বা দলীয় নির্দেশনা না মেনে গিয়ে কি করবে, জিয়া রহমানের কবর হয়তো ভেঙে ফেলবে। আর জামাতের নেতাদের মনে করেন যে যুদ্ধ অপরাধীর বাড়িঘর তো কি করবে, এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। তার মানে কি হচ্ছে যে এখন 32 নম্বর ভাঙ্গা হয়েছে, মানে পরবর্তীতে যেন জিয়া রহমানের বাড়ি ভাঙ্গা হয়, বেগম জিয়ার বাড়ি ভাঙ্গা হয় এবং তারেক রহমানের বাড়ি যেন ভাঙ্গা হয়, সেই রাস্তাটা ইউনূস তৈরি করে দিয়েছে। মানে স্থায়ী গৃহযুদ্ধ এক পক্ষের সাথে আরেক পক্ষের, সেটা সে তৈরি করে দিয়েছে। কিন্তু এইটা ইচ্ছা করলে আর থামানো সম্ভব না। তারপরে আসেন দ্বিতীয় যে কাজটি হয়েছে, যে বাংলাদেশে এই পর্যন্ত 71 সালের পরে আপনারা কখনো দেখেছেন যে কোনো মুক্তিযোদ্ধার গলায় জোতার মালা দেওয়া হয়েছে? চিফ ইলেকশন কমিশনার গলার মধ্যে জোতার মালা দেওয়া হয়েছে? আপনারা দেখেছেন তাদেরকে এইভাবে গ্রেপ্তার করা হয়েছে? বাংলাদেশে এরকম কখনো হয়েছে? শিক্ষকদেরকে যেভাবে অধ্যক্ষদেরকে লাঞ্ছিত করা হয়েছে, এইভাবে করা হয়েছে কখনো হয়নি। তার মানে হচ্ছে এখন যেই সব মুক্তিযোদ্ধাদের গলায় জোতার মালা পরানো হয়েছে এবং যেসব এফেক্টেড মুক্তিযোদ্ধারা আছেন, তার মানে হচ্ছে সমস্ত মুক্তিযোদ্ধারাই একটা সময় যখন মুক্তিযুদ্ধের আবার যখন খুব শীঘ্রই মুক্তিযোদ্ধাদের দেশ মুক্তিযোদ্ধারাই চালাবে, আবার যখন তারা ক্ষমতায় আসবে, তখন কিন্তু এই রাজাকারদের, জামাত শিবির যে রাজাকার আছে, তাদের বাড়িঘর কিন্তু বাংলাদেশে একটাও থাকবে না। এবং এই রাজাকারদের বিচার কিন্তু গাছের মধ্যে, কারেন্টের তার গাছের মধ্যে বেঁধে বেঁধে এই রাজাকারদের বিচার কিন্তু বাংলাদেশে করা হবে। তার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে 71 সালের পরে এই পর্যন্ত কোনো রাজাকারের বিচার কিন্তু এইভাবে হয় নাই। আওয়ামী লীগ শাসনামলে শেখ হাসিনা তাদের বিচার করেছেন একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে, দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সঠিক পন্থায় তাদের বিচার করেছেন। কিন্তু তাদেরকে যেন তেনভাবে গাছের মধ্যে টানিয়ে বা নদীতে ফেলে বা হাতে মেরে কিন্তু রাস্তায় কিন্তু মফ করে কিন্তু তাদের বিচার করা হয় না। তার মানে হচ্ছে এই রাস্তাটা ইউনূস তৈরি করে দিল, যাতে
এই সংঘাতটা যাতে দীর্ঘস্থায়ী হয়। হয়তো আবার 20 বছর 30 বছর পরে আবার রাজাকাররা যদি কখনো কোনো সুযোগ সুবিধা পায় আবার সেই প্রতিশোধ নেবে। তার মানে হচ্ছে দীর্ঘস্থায়ী যে প্রতিশোধের রাজনীতি, সেই রাজনীতিটা ইন্ট্রোডিউস করে দিয়েছে এই সৎকর মহাজন ইউনূস। তারপরে আসুন পারিবারিক নির্যাতনের কথা। যেসব রাজনৈতিক পরিবারগুলো নির্যাতিত হয়েছে, যেমন ইসাক আলী খান পান্না বা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, তাকে মেরে ফেলা হয়েছে। এরকম অসংখ্য নেতাকর্মীকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, পুলিশ সদস্যদেরকে মেরে ফেলা হয়েছে পিটিয়ে। অনেকে পঙ্গুত্ব বরণ করে হসপিটালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, অনেকে আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন। তাহলে এই যে পরিবারগুলো আওয়ামী লীগ যখন আবার ক্ষমতায় আসবে, তার মানে হচ্ছে তারা আবার যেই সব পরিবার নির্যাতন করেছে তাদের উপরে তারা প্রতিশোধ নেবে। তারা কিন্তু কোনো দলীয় নির্দেশনা বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা শুনবে না। তারা ব্যক্তিগতভাবে ব্যক্তিগত রেশারেশি থেকে তারা সেই প্রতিশোধটা নেবে। একইভাবে আবার যখন 20 বছর পরে এরা ক্ষমতা আসবে আবার নিবে। তার মানে হচ্ছে যে ইউনূস এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা গৃহযুদ্ধের সৃষ্টি করে দিয়েছে আজীবনের জন্য, যেটা আর কখনো থামার সুযোগ নাই। তারপরে ব্যবসা বাণিজ্যের কথা বলেন। এই যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন যারা আওয়ামী লীগ করার কারণে তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করেছে, তাদের ব্যবসা বাণিজ্য দখল করে ফেলেছে, এখন তারা বিভিন্ন জায়গায় পলাতক আছে, তারা এফেক্টেড, মানবিক জীবনযাপন করছে, মানবেতর জীবনযাপন করছে। তো তারা যখন এই আওয়ামী লীগ নেতাকর্মীরা যখন আবার দেশে ফিরবে, তারা যখন আবার রাজনৈতিকভাবে শক্তিশালী হবে, ক্ষমতায় আসবে, অটোমেটিক্যালি বিএনপির এই নেতারা, জামাতের নেতারা এই দেশ ছেড়ে পালিয়ে যাবে। কারণ জানের মায়া আছে, এই হিসাবে পালিয়ে যাবে। পালিয়ে যাওয়া মানে হচ্ছে কেউ সংক্ষুব্ধ হয়ে তাদের ব্যবসা বাণিজ্য ভাঙচুর করবে, নষ্ট করবে অথবা দখল করবে। এটা কিন্তু কোনো সরকারিভাবে করা হবে না। একজন সংক্ষুব্ধ ব্যক্তি আসলে কারো নির্দেশই তখন হয়তো বা শুনবে না। আমি বলি না যে আওয়ামী লীগ এটা করবে, বাট সংক্ষুব্ধ ব্যক্তিরা নিজে নিজের এই কাজগুলো করবে। তখন মানে কি হচ্ছে যে স্থায়ী সংঘাত ব্যবসায়িকদের মধ্যে, একজন ব্যবসায়ীর সাথে আরেকজন ব্যবসায়ী, ব্যক্তির সাথে ব্যক্তি, নেতার সাথে নেতার, এই যে স্থায়ী দ্বন্দ্বগুলো, এইগুলো ইউনূস সৃষ্টি করেছে। এরপরে তারপরে আপনি যদি আসেন যে জেলে থাকা যে 4.5 লক্ষ পরিবার, আজকে 4.5 লাখ লোক জেলের মধ্যে আসছে যাচ্ছে এইভাবে নির্যাতিত হচ্ছে, হাজার হাজার লাখ লাখ মামলা নেতাকর্মীদের বিরুদ্ধে। তো তারা যে পরিবারগুলো এইভাবে জেলের মধ্যে নির্যাতিত হচ্ছে, জেলের মধ্যে অমানবিক জীবনযাপন করছে, মানবেতর জীবনযাপন করছে, তারা যখন জেল থেকে ছাড়া পাবে, তারা যখন রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হবে, যখন ক্ষমতা আসবে, যারা দিয়েছে মিথ্যা মামলা, যারা এই কাজগুলো করেছে, তাদের অবস্থা কি হবে? একবার চিন্তা করে দেখেন তাদের অবস্থা কি হবে এই বাংলাদেশে। তার মানে হচ্ছে যে এগুলো চলতে থাকবে। তারপরে যে পরিবারগুলো খুন হয়েছে, আপনি যাদেরকে খুন করে ফেলেছেন, মেরে ফেলেছেন, আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে মেরে ফেলা হয়েছে, তারা কি কাউকে ছেড়ে দিবেন? আওয়ামী লীগ যখন ক্ষমতা আসবে বা যখন রাজনীতি প্রতিষ্ঠিত হবে, তারা কি কাউকে ছেড়ে দিবেন? তারা কাউকেই ছেড়ে দিবেন না। দল হিসাবে না হলে ব্যক্তিগতভাবে তারা তাদের প্রতিশোধ নিবে। তো এখন যদি এইভাবে যদি প্রতিশোধের রাজনীতি চলতে থাকে, তাহলে এই প্রতিশোধের রাজনীতিটা কেলা চালু করলো বাংলাদেশে স্বাধীনতার এত বছর পরে? এই ইউনূস চালু করেছে। কার প্রেসক্রিপশনে? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশনে, যে বাংলাদেশের নিজেদের মধ্যে আওয়ামী লীগ সরকারের মতো, শেখ হাসিনার মতো এরকম শক্তিশালী সরকার, দেশপ্রেমিক সরকার রাখা যাবে না। তাহলে আমরা আমাদের যে নিজেদের আধিপত্য বাংলাদেশে দেশে গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছে ইউনূস, পাবো না। এখন আমাদের কি করতে হবে? তাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে চিরস্থায়ী একটা সংঘাত করতে হবে। সেই সংঘাতটা করানোর জন্য কাকে ব্যবহার করতে হবে? ইউনূসকে ব্যবহার করতে হবে। ইউনূসকে সেই প্রেসক্রিপশন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, আর ইউনূস সেই প্রেসক্রিপশনগুলো বাস্তবায়ন করতেছে বাংলাদেশে। চিরস্থায়ী বাংলাদেশের জন্য একটা রাজনৈতিক যুদ্ধ, গৃহযুদ্ধ বাদিয়ে ইউনূস এই দেশ থেকে চলে যাবে। হয়তো আবার শুনবেন ইউনূস কোনোদিন এই গৃহযুদ্ধ বাঁধানোর জন্য তাকে জাতিসংঘের মহাসচিব করা হতে পারে, অথবা তারা যে কোনো বড় পুরস্কারে ভূষিত করা হতে পারে। সে যে একদম বুক উঁচিয়ে যে হাসি মুখে বলবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের কাছে, যায় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বলবে যে আপনারা যেই কাজ আমাকে দায়িত্ব দিয়েছিলেন যে বাংলাদেশের চিরস্থায়ী গৃহযুদ্ধ বাঁধানোর জন্য, আমি সেই চিরস্থায়ী গৃহযুদ্ধ বাঁধিয়ে দিয়েছি। স্বাধীনতার 54 বছর 55 বছর পরে কেউ যে কাজটি করতে পারেনি, আমি সেই কাজটি করেছি, বাংলাদেশে গৃহযুদ্ধ বাঁধিয়ে দিয়েছি। এখন আপনারা বাংলাদেশে যা ইচ্ছা তাই করতে পারবেন, মিলিটারি বেস স্থাপন করতে পারেন, মার্কিন ঘাঁটি করতে পারেন, জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপন করতে পারেন, সবকিছু করতে পারবেন। কারণ বাংলাদেশের মানুষ এখন গৃহযুদ্ধে লিপ্ত। সুযোগ আছে, সুযোগ কাজে লাগিয়ে দেন। তার মানে হচ্ছে যে বাংলাদেশের প্রিয় দেশবাসী, একটু গভীরভাবে চিন্তা করে দেখেন যে আমাদের এই দেশটাকে নিয়ে, যেই দেশটা 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মতান্তরে 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে
3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে দেশটা আজকে স্বাধীন হয়েছে, সেই দেশটাকে নিয়ে ইউনূস, যে দেশটা এত কষ্ট করে বঙ্গবন্ধু যে দেশটার জন্য জীবন দিয়ে গেছেন, যে দেশটার জন্য শেখ হাসিনা এত যুদ্ধ করে লড়াই করে দেশটাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছেন, আজকে একজন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ইউনূস, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন এজেন্ট, দালাল দেশটাকে আজকে কোথায় নিয়ে গেছে। আপনারা একবার বিবেচনা করুন, এবং এই বিচারের ভার আপনাদের উপরে ছেড়ে দেওয়া হলো। এবং সর্বশেষ দেখেন যেই পদ্মা সেতু ইউনূস করতে দেয় নাই, ফান্ডিং বন্ধ করেছে, সেই পদ্মা সেতু শেখ হাসিনা নিজের চ্যালেঞ্জ নিয়ে সেই পদ্মা সেতু করেছে। আজকে সেই পদ্মা সেতু থেকে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার যে নাম, প্রতিকৃতি, সেগুলো মুছে শুধু শুধু অযথা টাকা খরচ করে এই কাজগুলো করা হচ্ছে। চিরস্থায়ী একটা যুদ্ধ আমাদের মধ্যে বাঁধিয়ে দিয়েছে। আসুন, যদি আপনাদের বিবেকে মনে হয় যে ইউনূস আমাদের সাথে এই কাজগুলো করেছে, আসুন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে তার বিচার করি, তার শাস্তির ব্যবস্থা করি। ভালো থাকবেন সে পর্যন্ত সকলে। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।